আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2025 তোমাদের জন্য সুখবর। শেষ সময়ের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বিজিএস শেষ সময়ের প্রস্তুতি 16টা অধ্যায় পড়তে হবে না, মাত্র 8 থেকে 9টা অধ্যায় পড়ে তোমাদের পরীক্ষায় সৃজনশীল কমন ফেলানোর জন্য আমরা তোমাদের জন্য শেষ সময়ের 8টি থেকে 70 মার্ক কমন দেব জেএনজি এডুকেশন ক্যাম্প। তো বেশি আর কথা বাড়াবো না, চলে যাবো অধ্যায় ভিত্তিক যেগুলো গুরুত্বপূর্ণ টপিকস দিয়েছি, যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় অবশ্যই যদি সৃজনশীল হয়ে থাকে অবশ্যই কিন্তু এইগুলো টপিক্সের মধ্যেই কি হবে, তোমাদের বিজিএস পরীক্ষার সৃজনশীল কমন পড়বে ইনশাল্লাহ। তো প্রথমে আমি তোমাদের বিজিএস এর 16টা অধ্যায় থেকে 8টা মাত্র অধ্যায় দিয়েছি, শেষ পর্যন্ত দেখতে হবে আমাদের ভিডিওর 8টা অধ্যায়। 1 নম্বর অধ্যায় যেটা দিয়েছি, 1 নম্বর অধ্যায়ের নামটা আমি যদি একটু বলি, পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান 1947 সাল থেকে 1970 সাল পর্যন্ত, দীর্ঘ 23 বছরের ইতিহাস। এখান থেকে কিন্তু আমাদের বরাবরই কোশ্চেন হয়ে থাকে। দেশের বর্তমান প্রেক্ষাপট ইতিহাস একটু ভিন্ন হওয়ার কারণে আমাদের টপিকগুলো একটু আলাদাভাবে পড়তে হবে। 1 নম্বর যে টপিকটা রেখেছি 1952 সালের ভাষার জন্য বিশ্বের প্রথম, ইতিহাসে দেখা যায় যে ভাষার জন্য একমাত্র বাঙালিরাই কিন্তু প্রাণ দিয়েছে, রফিক শফিক বরকত মিলে। তো এই ভাষা আন্দোলনটা আমাদের একটু পড়তে হবে। কত সালে? 1952 সালে ফেব্রুয়ারি মাসে যে ভাষা আন্দোলন হয়, এখান থেকে কিন্তু অবশ্যই তোমাদের প্রশ্ন এসে যাবে। দ্বিতীয়ত যুক্তফ্রন্ট 1954 সালে পাকিস্তানের একটা দল ছিল, 1906 সালে প্রতিষ্ঠা হওয়া মুসলিম লীগ। এই মুসলিম লীগকে ট্যাকেল দেওয়ার জন্য যুক্তফ্রন্ট গঠন করা হয় 4টি বড় বড় দল বাংলাদেশের। এই 4টি দল থেকে তোমাদের প্রশ্ন বরাবরই হয়ে থাকে। তো এটা পড়তে হবে আমার একটু, কত সাল? 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনটা করতে হবে। এই নির্বাচন কিন্তু বেশি দিন দীর্ঘায়িত হয়নি, নির্বাচন হওয়ার পরে কিন্তু 56 দিনের মাথায় এই যুক্তফ্রন্ট আমার ভেঙে যায়। ওকে। তৃতীয়ত পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার 1947 সালের পর থেকে কিন্তু দেখা যায় যে অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সব দিক দিয়েই কিন্তু কি হয়, আমাদের প্রতি যে একটা বৈষম্য, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার করা হয় পশ্চিম পাকিস্তান থেকে। তো এই একটু আমাদের বৈষম্য একটু পড়তে হবে, অর্থনৈতিক পার্টটা একটু গুরুত্ব দিব। হ্যাঁ, তো গেল। তারপরে আমি যে টপিকগুলো তোমাদের রেখেছি একটু কম গুরুত্বপূর্ণ, 6 দফা 1966 সালে 5 ফেব্রুয়ারি, দেন হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, দেন তারপর হচ্ছে আগরতলা মামলা কত সালে? 1968 সালে কি হয় ভাই, আমাদের আগরতলা মামলা হয়। কার বিরুদ্ধে? রাষ্ট্র বনাম পাকিস্তান করে, কার রাষ্ট্র বনাম একটা মামলা করে শেখ মুজিবুর রহমানকে 1 নম্বর আসামি করে, 35 জনকে আসামি করে আগরতলা মামলা কিন্তু ভাই করা হয়। ওকে। তো এই প্রথম 3টা অনেক ইম্পর্টেন্ট। কি করব? প্রথম 3টা অনেক ইম্পর্টেন্ট দিব আমরা, পরের দিনে একটু আমরা দেখে যাব। ওকে। 2 নম্বর যে অধ্যায়টা আমি রেখেছি, তোমার হচ্ছে স্বাধীন বাংলাদেশ, অর্থাৎ 71 সালে স্বাধীন হয়, 71 সালে স্বাধীন হওয়ার পর বাংলাদেশের ইতিহাসটা কেমন ছিল, এটা থেকে প্রশ্ন হয়ে থাকে। 1 নম্বর যেটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট হয় কোনটা? মুজিবনগর সরকার গঠন ও তার অবদান, অর্থাৎ আমরা জানি যে 71 সালে, হ্যাঁ, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। 17 এপ্রিল শপথ বাক্য পাঠ করে দেন পুরো বাংলাদেশ মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য কি করা হয়, 11টি সেক্টরে ভাগ করা হয়, 64টি সাব সেক্টরে ভাগ করা হয়, 3টে ব্রিগেড ফোর্স রাখা হয়। হ্যাঁ, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, তারপর কামরুজ্জামান মনসুর, আতাউল ওসমান গনি সেনাবাহিনীর প্রধান যখন ছিলেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো একটু আমাদের পড়তে হবে ভাই, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন বরাবরই হয়ে থাকে। 2 নম্বরে কি আমরা যেটা বলবো, 1971 সালের মুক্তিযুদ্ধের যে অবদান, হ্যাঁ, জনগণের অবদান, একটা ব্যাপক জনসাধারণের যে যুদ্ধ ছিল একটা, এটা পড়তে হবে। এবং পাশাপাশি অন্য কোন দেশ মুক্তিযুদ্ধে অনেক বেশি অবদান রেখেছে, এটা কিন্তু আমাদের একটু একটু পড়তে হবে। হ্যাঁ, তারপরে যা বলবো হচ্ছে 1972 সালে সংবিধান যে রচনা হয় বাংলাদেশের, 153টা ধারা অনুচ্ছেদে যে সংবিধান করা হয়, এই সংবিধানটা একটু আমাদের পড়তে হবে। লিখিত সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান, সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি কি, সংবিধানের মৌলিক অধিকার একটু যদি আমরা জেনে যাই, তাহলে দেখা যায় এখান থেকে সিকিউ আসে, মানে অনায়াসে আমরা কি করতে পারবো, অ্যান্সার করতে পারবো। ওকে। কম গুরুত্বপূর্ণ যেটা দিয়েছি, 90-এর গণ অভ্যুত্থান, গণতন্ত্রের পূর্ণযাত্রা। 82 সালে স্বৈরশাসক বলা যায় জেনারেল এরশাদ, তিনি যখন অবৈধ ক্ষমতা দখল করে নেন, দীর্ঘ 9 বছর শাসন করার পর 90-এর গণ অভ্যুত্থানে তার পতন ঘটে। দেন বাংলাদেশে আবার একটা গণতন্ত্রের পূর্ণ যাত্রা শুরু হয়। তো এটা কিন্তু আমরা একটু করতে পারি। হ্যাঁ, তোমাদের সুবিধার জন্য তোমরা ভিডিওটা একটু পজ করে তোমরা স্ক্রিনশট নিতে পারো।
স্ক্রিনশট নিলে হয় কি তোমাদের লিখতে কিন্তু অনেক সুবিধা হবে। হ্যাঁ, লিখতে অনেক সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আমি একটু তোমাদের সুযোগ দিলাম যে তোমরা হচ্ছে একটু পজ করে ভিডিওটা তোমরা স্ক্রিনশট নিতে পারো। ওকে, দেন আমরা চলে যাবো 3 নম্বর অধ্যায়ে। ওকে, 3 নম্বর অধ্যায়ে আমার কি আছে ভাই? 3 নম্বর অধ্যায় আছে সৌরজগৎ ও ভূমণ্ডল। ওকে, তো সৌরজগৎ ভূমণ্ডল তৃতীয় অধ্যায় যেটা আছে, অনেক ইম্পর্টেন্ট অধ্যায়, এখান থেকে বরাবরই প্রশ্ন হয়ে যায়। হ্যাঁ, তো এখানে দেখতে পারবো যে গ্রহ, সৌরজগতের গ্রহ অনেকগুলো আছে, এখান থেকে বৃহস্পতি, তারপর হচ্ছে মঙ্গল, পৃথিবী, এগুলো তথ্য ব্যাখ্যা একটু করতে পারি আমরা। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট ভাই, স্থানীয় সময় নির্ণয়। অনেক ভুল করি পরীক্ষায় আমরা, কোনটা পূর্বে কোনটা পশ্চিমে, কখন মাইনাস করবো কখন প্লাস করবো, দ্রাঘিমা নির্ণয় করবো নাকি অক্ষাংশ নির্ণয় করবো, কোন দেশের প্রমাণ সময় চাচ্ছে, কোন দেশের স্থানীয় সময় চাচ্ছে, এটা একটু গোলমাল পাকাই। একটু তোমরা যদি ডিপলি পড়াশোনা করো, বোর্ড কোশ্চেন গুলো যদি একটু সলভ করো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা একটা প্রশ্ন আসলে অবশ্যই অ্যান্সার করতে পারবা। তারপর ঋতু পরিবর্তন, আহ্নিক গতি বার্ষিক গতির কারণে দিন রাত পরিবর্তন হয়, হ্যাঁ হ্রাস বৃদ্ধি পায়। হ্যাঁ, তারপর হচ্ছে জোয়ার ভাটা বেশিরা একটু তোমরা পড়ে যাবা, ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে সিকিউ আসতে পারে, আসলে তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। হ্যাঁ, 4 নম্বর অধ্যায় যেটা আছে, সেখানের মধ্যে কি আছে আমাদের? বাংলাদেশের ভূ প্রকৃতি ও জলবায়ু, অর্থাৎ বাংলাদেশের মাটির গঠন কেমন, মৃত্তিকার গঠন কেমন, বাংলাদেশের জলবায়ুটা কেমন, নাতিশীতোষ্ণ, কখনো শীত, শীতের সময় দেখা যায় অনেক গরম, গরমের সময় দেখা যায় অনেক শীত, এই যে জলবায়ু অর্থাৎ ক্লাইমেট চেঞ্জটা যে হচ্ছে, এটা একটু পড়তে হবে। এখান থেকে ভূমিকম্পের ধরন ও প্রভাব আমি দিয়েছি 1 নম্বর টপিকস। 2 নম্বর দিয়েছি বাংলাদেশের প্রাকৃতিক অঞ্চলের শ্রেণী। ওকে, তাহলে ভূমিকম্পের কারণ, মাটির নিচে যে টেকটোনিক প্লেট থাকে, এই প্লেটের কারণেই কিন্তু আমার কাছে ভূমিকম্প হয়ে থাকে। কারণ অনেকগুলো আছে, তোমরা একটু দেখে নেবা বই থেকে। প্রভাব, ভূমিকম্পের কারণে বিগত দিনগুলোতে কি হয়েছিল। হ্যাঁ, আমরা দেখতে পাবো যে 1727 সালে কি হয়েছিল, আমাদের বগুড়া থেকে যে হচ্ছে যমুনা নদী উৎপত্তি হয়েছিল, সেটা কিন্তু আমার ভূমিকম্পের কারণে। ওকে, হ্যাঁ, তারপর হচ্ছে কি প্রাকৃতিক অঞ্চলের শ্রেণী বিভাগ, এখানে কিন্তু 3টা শ্রেণী আছে। কয়টা শ্রেণী? 3টা শ্রেণী। হ্যাঁ, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, তারপর হচ্ছে কি তোমাদের টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, যেন সাম্প্রতিক প্লাবন সমভূমি। এই 3টা একটু যদি ভালোভাবে পড়ে যায়, ইনশাল্লাহ এখান থেকে বিশ্বাস রাখতে পারো হয় তোমরা, এখান থেকে কিন্তু সিকিউ মাস্ট বি আসবে, মানে আসবেই। ওকে, দেন আমরা চলে যাবো কত নম্বর অধ্যায়ে? 5 নম্বর অধ্যায়। ওকে, 5 নম্বর অধ্যায় আমার কি ছিল? বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। ওকে, এখান থেকে প্রশ্ন হয়ে যায় বরাবরই। এখান থেকে প্রাকৃতিক সম্পদ তোমরা একটু পড়ে নেবে। এখানে কি কি আছে? তোমার হচ্ছে খনিজ সম্পদ, মৎস্য সম্পদ আছে। হ্যাঁ, এই দুটো সম্পদ আছে, আরো সম্পদগুলো আছে, একটু পড়ে নিবা। দেন নদীগুলো আছে, কর্ণফুলী নদী, যমুনা নদী, মেঘনা নদী, পশুর নদী, এগুলো উৎপত্তি কোথায় কোথায় মিলিত হয়েছে, কর্ণফুলী নদীর কারণে কি হয়, খরস্রোতা নদী কেন বলা হয়, গভীরতম নদী কেন বলা হয়, হ্যাঁ কর্ণফুলী নদীর কারণে, অর্থাৎ বাণিজ্য খাতে কতটুকু অবদান রাখতেছে, এগুলো একটু আমরা দেখে নেব। তারপর পানি ব্যবস্থাপনা করতে পারি। হ্যাঁ, পানি ব্যবস্থাপনা কি এটা করতে পারবো, জলবিদ্যুৎ কেন তৈরি হয়, কি কারণে জলবিদ্যুৎ তৈরি হয়, হ্যাঁ পানির একটা বিষয় আসলে জলবিদ্যুৎ তৈরি হয়, এটা একটু করতে পারবো। এরপর হচ্ছে 6 নম্বর অধ্যায়টা পড়বো। 6 নম্বর অধ্যায় আমার কি আছে? 6 নম্বর অধ্যায় যেটা আমার আছে, রাষ্ট্র, নাগরিকতা ও কি আইন, অর্থাৎ রাষ্ট্রের আইন কতটা গুরুত্বপূর্ণ, নাগরিকের জন্য আইন কতটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এই বিষয়ে একটু আমরা দেখতে পারি। হ্যাঁ, এখান থেকে টপিক দিয়েছে রাষ্ট্রের কি কাজ, ঐচ্ছিক কাজ, অর্থাৎ কোন কাজটা আমার হচ্ছে মাস্ট বি করতে হবে, রাষ্ট্র কোন কাজটা করতে বাধ্যতামূলক থাকবে, বাধ্য থাকবে, হ্যাঁ জনগণের কাছে এটা করতে হবে। সার্বভৌমত্ব অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, একটা দেশের, স্বাধীন দেশের সার্বভৌমত্ব অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপরে আইনের সংখ্যা আমরা করতে পারি, কোন আইন কে দিয়েছে, হ্যাঁ বৈশিষ্ট্যগুলো কি এবং উৎসগুলো কি, এগুলো একটু টপিক ছিল, আমরা বোর্ড কোশ্চেন থেকে দেখে যাব। দেন তারপর কি আমার তারপর হচ্ছে আমার 7ম অধ্যায় হচ্ছে। ওকে, 7ম অধ্যায় আমার কি আছে? 7ম অধ্যায় আছে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও কি প্রশাসন ব্যবস্থা, অর্থাৎ বাংলাদেশের সরকারের অঙ্গ কয়টা ভাই? 3টা। ওকে, কয়টা অঙ্গ? 3টা, আইন বিভাগ, শাসন বিভাগ আর কি বিচার বিভাগ। এই 3টা বিভাগ ভালো করে একটু পড়ে যাবো, ইনশাআল্লাহ এখান থেকে কমন তোমাদের আসবে। তারপর হচ্ছে প্রশাসনের স্থানীয় কি প্রশাসনের গঠন ও কাজ। প্রশাসন বলতে কি বুঝি? স্থানীয় প্রশাসন একটা আছে, স্থানীয় স্বায়ত্তশাসন একটা আছে, স্থানীয় শাসন। এই দুইটা 6 নম্বর জন্য অনেক ইম্পর্টেন্ট। স্থানীয় প্রশাসন বলতে কি, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ। ইউনিয়নে কি আছে ভাই? 13 জন সদস্য আছে, একজন চেয়ারম্যান আছে, 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান আছে, এবং হচ্ছে সদস্য আছে 9 জন। ওকে, এই বিষয়ে একটু পড়ে যাবো। তারপর হচ্ছে আমার কি আছে? 11তম অধ্যায়। ওকে, 11তম অধ্যায় কি আছে? জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। হ্যাঁ, জাতীয় সম্পদ কি, অর্থনৈতিক ব্যবস্থা আমাদের 4টে আছে, একটা ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, হ্যাঁ মিশ্র, আর হচ্ছে কি ইসলামী। অর্থাৎ জেনে রাখা ভালো যে বাংলাদেশে কিন্তু কি, অর্থাৎ এই যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশে বিদ্যমান, এটা দেখতে পারি বাংলাদেশের অর্থনৈতিক বিষয়টা যদি একটু তারা কোশ্চেন করে, তাহলে কিন্তু মিশ্রটা অনেক ইম্পর্টেন্ট আমরা দিতে পারি। ওকে, এরপরে
14 নম্বর দিয়েছি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে হচ্ছে আমি 8, 9, তারপর 10, হ্যাঁ 12, 13, 12, 13 এই পেশে দিয়েছি, কেন দিলাম না 8, 9 গুলো একটু পরে আসতেছি আমি, কারণ তোমাদের মূল যে বিষয়টা আমি টার্গেট রেখেছি যে আমি 8টা অধ্যায় পড়বো, 77 মার্ক আমি কমন পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপর হচ্ছে কি আমি 14 নম্বরে একটু দেখি। 14 নম্বরে কি আছে? 14 নম্বর হচ্ছে বাংলাদেশের পরিবার কাঠামো কি সামাজিক সামাজিকীকরণ। ওকে, কি কাঠামো? বাংলাদেশের পরিবার কাঠামো কি সামাজিক, তোমার হচ্ছে সামাজিক যে বিষয়টা আছে সামাজিকীকরণ, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়ে যায় বাংলাদেশের। আমি যে টপিক দিয়েছি বাংলাদেশের সামাজিকীকরণের উপাদানগুলো কি। হ্যাঁ, সামাজিক উপাদানগুলো অনেকগুলো আছে, পরিবার আছে, গণমাধ্যম আছে, তারপর তোমার জৈবিক উপাদান, হ্যাঁ জৈবিক উপাদান, তারপর আছে প্রাকৃতিক উপাদান, এগুলো একটু পড়তে পারি। হ্যাঁ, তারপর আছে পরিবারের প্রকারভেদ। বাংলাদেশ জনবহুল দেশ, পরিবার অনেকগুলো দেখা যায়। ক্ষুদ্র নৃগোষ্ঠীতে পরিবার একরকম হয়, আমাদের পরিবার একরকম হয়। প্রাচীনকালে পরিবার একরকম ছিল, বর্তমান সময়ে পরিবার কিন্তু অন্যরকম আছে। প্রাচীনকালে কি ছিল? আমাদের যৌথ পরিবার ছিল। কি ভাই? যৌথ পরিবার ছিল। যে পরিবারে বাবা থাকতো, মা থাকতো, সন্তান থাকতো, দাদা দাদি, নানা নানি, চাচা, ফুফু, অর্থাৎ সবাই মিলে যে পরিবারটা একত্রে যে বৃহৎ যে পরিবারটা ছিল যৌথ পরিবার। কিন্তু আসলে সময় কাল স্থানের পার্থক্যের কারণে, অর্থনৈতিক সুবিধার কারণে, পেশাগত কারণে কিন্তু আমাদের এই পরিবারগুলো কি ভেঙে ভেঙে খণ্ডিত হয়ে গেছে, একক পরিবারের লোক নিয়েছে, একক পরিবারের রূপ নিয়েছে। এবং হচ্ছে দেখতে পারি আমরা কি ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের কিন্তু পরিবারটা মাতৃতান্ত্রিক হয়ে থাকে, যেমন হচ্ছে গারো খাসিয়া মাতৃতান্ত্রিক এবং বাকিগুলো হচ্ছে পিতৃতান্ত্রিক। এইগুলো একটু ভালোভাবে দেখতে পারি। ওকে, তাহলে আমার কি হলো ভাই? 14 নম্বর আমার হচ্ছে যে অধ্যায়টা কমপ্লিট টপিক। এবার আসবে আমি কি 16 নম্বর অধ্যায়, অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই তোমরা ইনশাল্লাহ পাবা, একটা সিকিউ। ওকে, 16 নম্বর অধ্যায় আমি 16 নম্বর অধ্যায়টা কি ছিল আমাদের? 16 নম্বর অধ্যায়টা ছিল বাংলাদেশের সামাজিক সমস্যা ও কি প্রতিকার। হ্যাঁ, বর্তমান সময়ে বাংলাদেশের সামাজিক সমস্যা কিন্তু ব্যাপক হারে বেড়ে গেছে। সামাজিক সমস্যাগুলো এইডস, কিশোর অপরাধ, শিশু শ্রম, হ্যাঁ তারপর হচ্ছে নারী প্রতি সহিংসতা, সড়ক দুর্ঘটনা এবং কি জঙ্গিবাদ। এই 3টা টপিক দিলাম তোমাদের জন্য। সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা নারী প্রতি কি সহিংসতা, অর্থাৎ বাংলাদেশের নারী প্রতি যে সহিংসতা বিষয়টা আছে, এটা কিন্তু তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট বলা যায়। ওকে, কারণ বর্তমান সময়ে কি দেখতে পারি আমরা যে নারীদের প্রতি ধর্ষণ, নিপীড়ন, ইপটিজিং এই বিষয়ে কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে। সেক্ষেত্রে তোমরা যদি নারী প্রতি সহিংসতা একটু গুরুত্বভাবে দেখো, ইনশাল্লাহ কমন পেয়ে যেতে পারো। সড়ক দুর্ঘটনা, বর্তমান সময় কি হয়েছে আমাদের রাস্তাঘাটে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ চালক, চালকের অদূরদর্শিতা, লাইসেন্সবিহীন চালক, গাড়ি চালাতে সক্ষম না থাকা, কিন্তু প্রতিনিয়ত দেশে অনেক মানুষের অকাল মৃত্যু হচ্ছে সড়ক দুর্ঘটনার কারণে। এটা একটু তোমরা পড়ে যেতে পারো, ইনশাল্লাহ এখান থেকে সিকিউ আসলে তোমরা কমন পেয়ে যাবা। 12তম অধ্যায় অর্থনৈতিক নির্দেশক সমূহ, বাংলাদেশের অর্থনৈতিক প্রকৃতি কেমন, মাথাপিছু আয় অনেক ইম্পর্টেন্ট, একটা ম্যাথ এসে যায় এখান থেকে। জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রোস ন্যাশনাল ইনকাম নির্ণয় কেমনি করে, এটা একটু তোমরা দেখে যাবা। আমার মনে হয় এখান থেকে তোমার যে প্রশ্ন আসতে পারে অ্যান্সার করতে পারবা। অর্থনৈতিক উন্নয়নে বাধা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে কিন্তু কি কারণে বাধা হচ্ছে? দুর্নীতি নাই, জবাবদিহিতা, দুর্নীতি বেশি, জবাবদিহিতা নাই, স্বচ্ছতা নাই। কারণ কি বাংলাদেশের ইকোনমিক্যাল যে সেক্টরটা, এখানে কিন্তু আমার বাধা পাচ্ছি আমরা। ওকে, এটাই একটু তোমরা দেখে দিতে পারো। 13 নম্বর অধ্যায় বাংলাদেশের সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা। বাংলাদেশের সরকারের কি অর্থ ব্যাংক ব্যবস্থা, এখান থেকে দুইটা টপিক সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট দিয়েছি। 1 নাম্বার কেন্দ্রীয় ব্যাংক, 2 নাম্বার দারিদ্র বিমোচনে ব্যাংকের ভূমিকা। কেন্দ্রীয় ব্যাংক বলা হয় বাংলাদেশ ব্যাংকে, বিডি ব্যাংক যারা আছে। তবে এখানে একটা কোশ্চেন বারবার আসে খ নাম্বারে অনুধাবনে, যে বাংলাদেশ ব্যাংকে সর্বশেষ ঋণ গ্রহীতা বলা হয় কেন, বা বাংলাদেশ ব্যাংকে ব্যাংকের অভিভাবক কেন বলা হয়। এই কোশ্চেনটা কিন্তু বরাবরই এসে যায়। তো এখান থেকে যদি তোমাদের কোশ্চেন আসে তাহলে কি তোমরা দিতে পারবা ইনশাআল্লাহ। এবার কি আছে আমার ভাই? দারিদ্র বিমোচনে ব্যাংকের ভূমিকা। বাংলাদেশে অনেকগুলো জন তোমার হচ্ছে জনসংখ্যা থাকার কারণে গ্রামীণ পর্যায়ে দারিদ্র হারটা একটু বেশি। কি আর বেশি ভাই? দারিদ্র হার একটু বেশি। হ্যাঁ,
তো এটা একটু আমরা করতে পারি যে দারিদ্র বিমোচনে ব্যাংকগুলোর ভূমিকা, গ্রামীণ ব্যাংক, রাজশাহী উন্নয়ন ব্যাংক, কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, জাগরণী ব্যাংক, প্রশিকা, আশা সহ বেসরকারি যেগুলো এনজিও আছে, নন গভর্নমেন্ট যে সংস্থাগুলো আছে, অর্গানাইজেশন, এগুলো দেখে যেতে পারি আমরা, এখান থেকে প্রশ্ন আসে। এরপর আমি একটু কম ইম্পর্টেন্স দিয়েছি তোমার বাণিজ্যিক ব্যাংক এবং কি কৃষি ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে মুনাফা অর্জনকারী ব্যাংক, কৃষি ব্যাংক আছে সরকারি আয় ও ব্যয়, সরকার কোন জাতীয় আয় করতেছে, রাজস্ব আয় করতেছে, সম্পূরক খাতে আয় করতেছে, পরিবেশ খাতে আয় করতেছে, স্বাস্থ্য খাতে আয় করতেছে, পরিবহন খাতে আয় করতেছে, ইত্যাদি খাতে আয় করতেছে এবং ব্যয় করতেছে, শিক্ষা খাতে ব্যয় করতেছে, প্রতিরক্ষা খাতে অনেক ব্যয় করতেছে, এগুলো আমরা দেখতে পারি। এরপর 10 নম্বর অধ্যায়, এখান থেকে আশা করা যায় একটা সিকিউ আসতে পারে। কেন আসতে পারে বললাম, এই বোর্ড থেকে তোমাদের 24 সালে কোশ্চেন হয়নি। কত সালে ভাই? সরি 23 সালে, 23 সালে তোমার কিন্তু 24 সালে কোশ্চেন হয়নি। হ্যাঁ, 24 সালে কোশ্চেন না হওয়ার কারণে কিন্তু কি 24 সালে কোশ্চেন হয়নি। তার কারণে কিন্তু একটু ইম্পর্টেন্স দেওয়া যায় 10 নম্বর অধ্যায়কে। এখান থেকে এসডিজির সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস যে 17টি মাত্রা আছে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসলে এখান থেকে অবশ্যই আসবে। অভিষ্ট যে চ্যালেঞ্জগুলো এবং চ্যালেঞ্জের যে বাধাগুলো, এগুলো তোমরা ভালোভাবে দেখতে পারো। এবং এবার কি আছে আমার, টেকসই উন্নয়ন ও অংশীদান, অর্থাৎ টেকসই উন্নয়নটা কি, বাংলাদেশের টেকসই উন্নয়ন বলতে কি বুঝি। হ্যাঁ, টেকসই উন্নয়নের অংশীদানের গুরুত্বটা কেমন, একত্রে সবাই একটা দেশের উন্নয়ন করতে গেলে কি করতে হবে ভাই? 10-এর লাঠি 1-এর বোঝা। সকলে মিলে যদি দেশের অর্থনৈতিক খাতটা এগিয়ে নিতে পারি, দিন শেষে কিন্তু আমার বাংলাদেশ উন্নয়ন হবে, উন্নত বিশ্বের সাথে অর্থাৎ পাড়ি দিতে সক্ষম হবে। ওকে, তো এই জিনিসটাকে আমরা দেখতে পারি। এখন কথা হলো, আমি তো অনেকগুলো অধ্যায় দেই নাই। কথা হলো অধ্যায়গুলো ইম্পর্টেন্স না, হ্যাঁ ইম্পর্টেন্স, কিন্তু এইগুলো অধ্যায় একটু বেশি ইম্পর্টেন্ট। কেন? বিগত বছরে দেখা যায় 3-4 বছরের প্রশ্ন যখন আমি অ্যানালাইসিস করি, বোর্ড প্রশ্নগুলো একটু দেখি, টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো একটু দেখি, প্রতিটা বোর্ডের বিখ্যাত ক্যাডেট কলেজ স্কুলগুলোর প্রশ্ন যখন একটু আমি দেখি, তখন দেখি যে এইগুলো থেকে বারবার তারা প্রশ্ন করতে। কেন? এই টপিকসগুলো আমার জন্য অনেক ইম্পর্টেন্স, তাই জন্য এগুলোর জন্য তোমাদের পড়া বাধ্যতামূলক। তোমরা যে পড়ো, ইনশাল্লাহ আশা রাখতে পারি, ভরসা রাখতে পারো তোমরা আমার উপর, যে এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে। ওকে, এখন কথা হলো, এখানে আছে 11 থেকে 12টা অধ্যায়, আমি তো দিছি 8টা অধ্যায়। ওকে, আসতেছি। 8টা অধ্যায় কোন কোন অধ্যায়গুলো দেবো আমি, দেখো। যে 8টা পড়লে তোমরা 100% শিওর থাকো ভাই, তোমরা 70 মার্ক কমন পাবা। কত মার্ক? 70 মার্ক কমন পাবা। 1 নম্বর অধ্যায় 1, কত নম্বর অধ্যায়? 1 নাম্বার। 2 নাম্বার অধ্যায় 2, অর্থাৎ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই 3টে অধ্যায় থেকে তোমরা 3টা সিকিউ কমন পাবা। পাবা মানে পাবাই, প্রতি বছর আসে, এবারে ইনশাল্লাহ আসবে। ওকে, এরপর আমি দেব কত, তোমার 13 নম্বর অধ্যায়। কত নম্বর অধ্যায়? 13 নম্বর অধ্যায়। অর্থাৎ তোমাদের যেগুলো থেকে প্রশ্ন অবশ্যই মাস্ট বি হবেই, ওইগুলো আমি আগে দিচ্ছি, এরপরে অধ্যায়গুলো দেবো। 13 অধ্যায়। তারপর আমি দেবো কি, অর্থাৎ তোমাদের এবার সে কোনটা আছে, তোমার হচ্ছে 16। হ্যাঁ, 16 অধ্যায় 1 2 3 4, 1 2 3 4 5, অর্থাৎ এখান থেকে কিন্তু তোমাদের কি 5টা সিকিউ কমন। আর একটা অধ্যায় অর্থাৎ 14 থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে কি হলো ভাই, তোমাদের 6টা সিকিউ কমন, আরো একটা লাগে। দেখো, বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের কিছু কিছু অধ্যায় আছে, যেগুলো অধ্যায়ের একটার সাথে একটা সম্পর্ক, এত বেশি সম্পর্ক, একটা অধ্যায়ে যদি ক খ হয়, অন্য একটা অধ্যায়ের কি হবে, গ ঘ হবে। আবার যদি ওই অধ্যায়ের গ ঘ হয়, আগের অধ্যায়ের ক খ হবে। এমন অধ্যায় কিছু আছে, যেগুলো অধ্যায় আমি দেব। একটা হচ্ছে 4+5, এখান থেকে একটা সিকিউ হয়ে থাকে। অর্থাৎ 4 অধ্যায় যেটা আছে, যদি এখান থেকে ভাই ক খ হয়, তাহলে এখান থেকে তোমার কি গ ঘ হবে। যদি এখান থেকে ক খ হয়, তাহলে এখান থেকে কি গ ঘ হয়ে যাবে। এটা একটু করতে পারি, এখান থেকে কিন্তু আমার একটা সিকিউ কমন। এরপর যেটা আসবে 6 থেকে 7, 6 7 করতে পারি, এখান থেকে কিন্তু আমার 1 মার্ক অবশ্যই কমন আসবে। 6 অধ্যায় যেটা দিয়েছি, রাষ্ট্র আইন, নাগরিক, এই বিষয়টা, এবং 7 অধ্যায় এখান থেকে বরাবরই ক খ আসে, তারপর থেকে গ ঘ আসবে, এবং আগেটা থেকে যদি গ ঘ আসে, তাহলে কি
পরের অধ্যায় থেকে আমার কি আসবে ভাই, ক খ আসবে। ওকে, তাহলে এই ছিল তোমাদের জন্য সাজেশন। শেষ সময়ের সময় কম, প্রস্তুতি নিতে হবে, সাজানো গোছানো, একটা ভালো ফলাফল দিন শেষে ভালো একটা কলেজ তোমাকে এনে দিবে, একটা ভালো ফলাফল তোমার বাবা মায়ের মুখের হাসি হতে পারে। হ্যাঁ, এখন কথা হলো বাকি অধ্যায়গুলো পড়বো না? হ্যাঁ, তোমরা পড়বা। বাকি 10 অধ্যায় আছে, 8 অধ্যায় আছে এবং কি 15 অধ্যায় আছে। কি অধ্যায় ভাই? 8, 10, 15। এখান থেকে একটু তোমরা দেখতে পারো, কারণ এগুলো থেকে 24 সালের প্রশ্ন আসে না, এবার যদি এসেও যায় তবু আসতে পারে। কত কথা বললাম আমি একটু, 15, 8, আর এটা কি ছিল, 15, 8 এবং কি অর্থাৎ 10, এইগুলো থেকে কিন্তু তোমার 24 সালে প্রশ্ন আসেনি। কি আসেনি? প্রশ্ন আসেনি। তাই একটু দেখে দিতে পারো, যদি প্রশ্ন আসলে তোমরা উত্তর দিতে পারো। তো এই ছিল। তবে বরাবর আমি বলবো তোমার জন্য এই যে এখান থেকে যে আমি বিষয়টা দিলাম, এখান থেকে তোমরা কিন্তু ভাই 70 মার্ক কমন পাবা, এটা নিশ্চিত থাকো। 70 মার্ক, কত মার্ক? 70 মার্ক তোমরা কমন পাবা ইনশাল্লাহ। তো এই ছিল তোমার জন্য সর্বশেষ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটা ভাই। এই বইটা 16টা অধ্যায় আছে। 16টা অধ্যায় থেকে তোমাদের 8 থেকে 9টা অধ্যায় দিয়েছি। একটু মনোযোগ সহকারে পড়ো। শেষ সময় তোমার পড়ার টেবিল নিত্য সঙ্গী বানাই নাও, পড়ার টেবিলটা একটু তোমার মনোযোগ দাও। আশা করা যায় শেষ সময়ের সাজানো গোছানো প্রস্তুতি, দিন শেষে সফলতার হাসি তুমি হাসবা। বাবা মা অনেক কষ্ট করে, একটা বাবা মা কষ্ট করে তার ছেলেকে কোচিং এ ভর্তি করে দিয়েছে। শেষ সময়ে তোমরা একটু পড়াশোনা করো, অন্যের উপর ডিপেন্ড হবা না। পরীক্ষার হলে কোনো আশা ভরসা রাখবে না কারোর উপর। তোমরা, তোমার বাবা মা 2 বছর কষ্ট করেছে তোমার জন্য, এই 15-16 বছর কষ্ট করছে, সারা বছর কিন্তু একটা বাবা মার অনেক কষ্ট হয়েছে। তো একটা বাবা মা এত কষ্ট করে কিন্তু তোমাকে পড়াশোনা করায়নি যাতে তোমার পরীক্ষা হলে অন্য একটা স্টুডেন্টের উপর নির্ভর করে পরীক্ষা হলে যাও। তো রিকোয়েস্ট থাকবে, নিজের উপর ফুল কনফিডেন্স রেখে প্রতিটি বিষয়ে শেষ সময়ে একটা গোছানো সাজানো প্রস্তুতি নিয়ে 24-25 সালে এসএসসি পরীক্ষা এপ্রিল মাসে যেটা অনুষ্ঠিত হবে তোমরা বসতে যাচ্ছ, তোমার জন্য শুভকামনা। ইনশাল্লাহ তোমরা মেধাবী, তোমরা পরিশ্রমী, তোমরা সফল হবে। মেধাবীরা কখনো হারে না, ইতিহাস সাক্ষী আছে। মেধাবী পরিশ্রমীরা কখনো হারে না। তুমি যদি পরিশ্রম করতে পারো, কঠোর পরিশ্রম দিন শেষে তোমার সফলতার কারণ হবে। তো এই ছিল আজকের তোমাদের যে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সংক্ষিপ্ত আকারে সিলেবাস। ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবা। তো বরাবর যেটা বলবো, তোমাদের এসএসসি ব্যাচ 2025 শেষ সময়ের প্রস্তুতির দিক নির্দেশনা এবং পরামর্শমূলক আপডেট নিয়ে আমরা জেনজি এডুকেশন কেয়ার তোমাদের সাথে ছিলাম, আছি, থাকবো। সফলতা তোমারই হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।